গণমাধ্যমে প্রতিবেদন করেন, অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তাদের বিষয় না, এটা পুরো দেশবাসীর দাবি বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন হবে। সেই স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। লোক দেখানো এই অধ্যাদেশে এমন উপাদান রয়েছে যে যার উপর ভিত্তি করে যদি কমিশন গঠিত হয়, তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত অপব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি একটি আন্তর্জাতিক মানের আইন হিসেবে পরিগণিত হতে পারত যদি এক্ষেত্রে, যেটা আমি আগে উল্লেখ করেছি, শেষ পর্যায়ে খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় যে সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল বা সুযোগ করে নিয়েছিল, তাদের অন্ধকারে রেখে অন্তর্ঘাতী প্রক্রিয়ায় এতে এই অধ্যাদেশে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের একটা অপরাধিত সুযোগ সৃষ্টি করা হয়েছে। কারণ যেটা যদি না করা হতো তাহলে আইনটি সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক মানসম্মত আইন হতো। এরকম বিশাল লস্ট অপরচুনিটি। সাইবার সুরক্ষা, ব্যক্তিগত আপত্তি সুরক্ষা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য ও যুগোপযোগী ইতিবাচক বিধান থাকলেও প্রতিটিতে নিজস্ব আঙ্গিকে এবং সামষ্টিকভাবে যার যা জায়গা থেকে এবং সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়া জবাবদিহিহীনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে কর্তৃত্ববাদী আমলের ন্যায় ব্যাপক নজরদারি ভিত্তিক শাসন ব্যবস্থা চলমান রাখার সুযোগ রাখা হয়েছে এই আইনগুলোতে, অধ্যাদেশগুলোতে। দুদক সংস্কার কমিশনের আশু করণীয় সুপারিশমালা সরকার বা দুদকের নিকট প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অন্যদিকে অন্য কোনো অংশীজনকে সম্পৃক্ত না করে দুদক ও সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত যে সুপারিশ ছিল সেটিকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। যদিও প্রতিবেদন প্রকাশের পর এক্ষেত্রে দুদকের শীর্ষ কর্তৃপক্ষের কোনো দ্বিমত ছিল না, সেটা সরাসরি ভাবে আমাদেরকে বলা হয়েছে। তারা বলেছেন যে তারা বলবো যে হতবাক হয়েছেন কি কারণে, যে তাদের এই আমাদের যে দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল কোনোটির ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত ছিল না, প্রতিটি ক্ষেত্রে তাদের ঐক্যমত্য ছিল, কোনো দ্বিমত করতে পারেননি। সেই কারণে দুদকের শীর্ষ কর্তৃপক্ষ বলেছিলেন যে তারা একটু হতাশই হয়েছেন। অর্থাৎ এমন ভাবে তারা এই প্রতিবেদনটিকে মেনে নিয়েছেন যে তাদের কোনো দ্বিমত থাকার কথা নাই, অথচ অত্যন্ত কৌশলগত সুপারিশগুলো উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে। যার মধ্যে অন্যতম আমি যেটা বলতে চাই, রিপিট করব, সেটা হচ্ছে যে, এবং সেই ক্ষেত্রে এই সুপারিশের ক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দলের উইদাউট এনি এক্সেপশন সবগুলো রাজনৈতিক দলের কোনো প্রকার রিজার্ভেশন ছাড়া ঐকমত্য ছিল। অর্থাৎ দুদকের জন্য পর্যালোচনা কমিটির এক দায়িত্ব ছিল। দুদক যে কারণে অকার্যকর ছিল জন্মলগ্ন থেকে রাজনৈতিক প্রভাব এবং আমলাতান্ত্রিক প্রভাবের কারণে, সেটার থেকে উত্তরণের জন্য অন্যতম হাতিয়ার হিসেবে দুদক যে কার্যক্রম পরিচালনা করে সেই সম্পর্কে 6 মাস পর একটি স্বাধীন বাছাই পর্যালোচনা কমিটি দুদকের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সাথে সম্মত প্রক্রিয়ায় সম্মত তথ্য সংগ্রহের মাধ্যমে দুদকের কার্যক্রমের বিশ্লেষণ করবে এবং গণশুনানি করবে। এই সুযোগটা রাখার জন্য একটা স্বাধীন বাছাই কমিটি বাছাই পর্যালোচনা কমিটি প্রস্তাব করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল দুদকের সর্বোচ্চ স্বাধীনতা আমরা যেরকম চাই, কিন্তু কোন স্বাধীনতাই যেরকম জবাবদিহীনতার ঊর্ধ্বে নয়, একইভাবে দুদকের সর্বোচ্চ স্বাধীনতার পাশাপাশি দুদকের জবাবদিহি নিশ্চিত করার একটা উপায় প্রস্তাবনা করা হয়েছিল। সেই প্রস্তাবনাটি বাতিল করা হয়েছে এবং অত্যন্ত ন্যাক্কারজনক প্রক্রিয়ায়। আমি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, কারণ একটা পর্যায়ে যখন আমরা জেনেছি যে এটিকে বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা সংশ্লিষ্ট উপদেষ্টা এবং অন্য যারা শীর্ষ কর্মকর্তা আছেন তাদের সাথে অধিক পরামর্শ বৈঠক করার সুযোগ নিয়েছি। সেখানে 1 ঘন্টার বৈঠকে আলোচনা সাপেক্ষে তারা সম্পূর্ণভাবে একমত হয়েছে, রিপিট করছি, সম্পূর্ণভাবে একমত হয়েছে যে বাছাই ও পর্যালোচনা কমিটি থাকবে এবং যেই প্রক্রিয়া এবং যে কর্মপদ্ধতি সুপারিশ করা হয়েছিল সেটাও থাকবে। শুধুমাত্র একটা তারা অনুরোধ করেছেন যে ঠিক আছে, বাছাই কমিটি উল্লেখ করা হবে আলাদাভাবে, পর্যালোচনা কমিটি আলাদাভাবে উল্লেখ করা হবে। আমরা মেনেছি, তার কারণ হচ্ছে যে একই প্রক্রিয়ায় একই কর্মপদ্ধতি নির্ধারণ করে থাকবে যেটা সুপারিশ করা হয়েছিল। সেটা মান্য হয়েছে, তারা মেনেছেন এবং সেটি তারা সেইভাবে প্রণয়ন করবেন অঙ্গীকার করেছেন।
কিন্তু আমরা খুশি মনে ফিরে আসলে পরেই আমরা জানতে পেরেছি যে সেটিকে বাতিল করা হয়েছে। আপনারা জানেন সেটা নাই, তার পরিবর্তে নাম নাম লোক দেখানো একটা প্রভিশন করা হয়েছে যে 6 মাস পর পর দুদক প্রতিবেদন প্রকাশ করবে। এটার কোনো তো অর্থ হয় না। এটা জবাবদিহিতার একটা প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেটি করতে সরকার ব্যর্থ হয়েছে, দুদকও ব্যর্থ হয়েছে। আমাদের জানা মতে দুদকের অভ্যন্তরীণ শক্তি, দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে আমরা অল্প সময়ের জন্য নিতে পারি, যদিও আমি আশা করি যে আপনাদের কাছে বিষয়গুলি পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি। এই বিষয়টি, এই ভীতিটা কিভাবে কাটানো যায় বলে মানে আপনি মনে করছেন? এটা কাটানোর তো একটা পদক্ষেপ, মানে প্রথম পদক্ষেপ যেটাই সরকার ব্যর্থ হয়েছে, যে আইনটাকে পর্যাপ্তভাবে গণমুখী করতে পারেন। অনেক ইতিবাচক জিনিস থাকা সত্ত্বেও এখানে ওই যে নজরদারি ভিত্তিক এবং বিচারিক সুরক্ষার ঊর্ধ্বে সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক এই আইনের অপব্যবহারের সুযোগ রাখা হয়েছে, যেই কারণে যেই ঝুঁকিগুলো ছিল সেই ঝুঁকিগুলি এখন অব্যাহত আছে বলে আমরা মনে করছি। আনফরচুনেটলি এটা সরকারের ব্যর্থতার অংশ হিসেবে আমি মনে করি। স্যার, একটা ছোট্ট ব্যাখ্যা, সেটা হচ্ছে যে আপনারা দেখেন এই যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু মিম এবং স্যাটায়ার পেজের নামে মামলা করার সুযোগ তৈরি হয়েছে। এটা কিন্তু সাইবার অ্যাক্ট, এই সাইবার সিকিউরিটি অ্যাক্টেই করার চিন্তা করা হয়েছে। সো ভীতিটা তো এরকমই, মানে আপনি যদি সুযোগটা রাখেন কেউ না কেউ সুযোগটা নেবে। সো আপনি সুযোগটা রেখেছেন কেন, সেটাই হচ্ছে প্রশ্ন। মানে আমি একটু ইয়ে করি যে সুযোগ, মানে যদি আপত্তিকর কিছু থাকে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে, তাহলে সেটাতে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। তো নিয়ন্ত্রণটা নজরদারির ভিতরে, বিচারিক সুরক্ষার ভিতরে হতে হবে, যথাযথ প্রক্রিয়া হবে। এটা যেন পিক অ্যান্ড চুজ না থাকে, এটা যেন উদ্দেশ্যমূলক ভাবে না হয়, টার্গেটেড না হয়। আপনাকে পছন্দ করি না তাই আপনাকে আমি হিট করব, আরেকজনকে পছন্দ করি তাকে আমি অবারিত সুযোগ করে দিব, এই সিলেক্টিভলি, হ্যাঁ, উদ্দেশ্যমূলক ভাবে এই ব্যবস্থাটা রাখা হয়েছে এই আইনের মধ্যে, এবং আইনের উপরে ভিত্তি করে যে কর্তৃপক্ষ তৈরি করা হচ্ছে তাকে সেই এখতিয়ারটা দেওয়া হয়েছে। কাজ করে আমার দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা করে নিই, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতি নিয়ে কাজ করে, গবেষণা করে এবং অ্যাওয়ারনেসও বিল্ড আপ করে। তো গত 1.5 বছরে এই সরকারের আমলে দুদকের যে কার্যক্রম, ইভেন আপনি সংস্কার কমিশনেরও প্রধান ছিলেন দুদক নিয়ে, সেটাতে আপনারা বিস্তারিত হচ্ছে এর সংস্কারের জন্য রিপোর্ট দিয়েছেন। কিন্তু এই সরকারের আমলে দুদক যেভাবে কাজ করলো তার মধ্যে কি গত 16 বছরের সঙ্গে কোনো পার্থক্য আপনি দেখতে পেয়েছেন? আমি এই প্রশ্নের জবাব আজকে দেব না। ইতিমধ্যে আপনাদের সাথে বিভিন্নভাবে কথা বলেছি এই বিষয়ে, আজকে দিব না, কারণ আজকে আমাদের ফোকাসটা আমাদের যে বিষয়গুলো তুলে ধরেছি সেটার উপরে থাকুক, এটা আমি চাই। আপনাকে আশ্বস্ত করতে চাই অতি শীঘ্রই আমাদের এই অন্তর্বর্তী সরকার না, আমাদের কর্তৃত্ববাদ পতনের যে 1.5 বছর পুরো মেয়াদ, সেটি সম্পর্কে আমরা একটা পর্যালোচনা, একটা গবেষণা হাতে আছে, চলবে, সম্পন্ন হচ্ছে। খুব শীঘ্রই সেটা নিয়ে আপনাদের সামনে আসবো, সেখানে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে থাকবে। ঠিক আছে। দ্বিতীয় একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে সরকার দায় মুক্তি অধ্যাদেশ জারির বিষয়ে একটা আলোচনা চলছে এর মধ্যে। আমরা জানি এর আগে 2 বার দায় মুক্তির অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটিও আমি আমার আজকের আলোচনার বাইরেই রাখতে চাই, আলোচনার মধ্যে, আজকের স্কোপের মধ্যেই থাকি আমরা, কিছু মনে করবেন না আপনি। থ্যাংক ইউ। আপনাদের আজকের আপনারা বললেন যে কিছু জুলাই সনদের বেশ কিছু জায়গায় লঙ্ঘনের কথা বলছে। আপনাকে স্পেসিফিক করে বলতে পারবেন যে কোন কোন বিষয়গুলোতে লঙ্ঘন হয়েছে জুলাই সনদের? আমার উপস্থাপনাটা আপনি ক্লোজলি দেখলে দেখবেন যে লঙ্ঘন হয়েছে কিভাবে। যেমন আমি একটা দুদক সংস্কার কমিশনের যে বিষয়টি,
মানে যেটি সনদের অন্তর্ভুক্ত আছে সেটা তদনুযায়ী কিন্তু দুদক অধ্যাদেশটি প্রণীত হয়নি। পুলিশ কমিশনের জন্য যে স্বাধীন পুলিশ কমিশন করার কথা সম্পূর্ণভাবে জুলাই সনদের পরিপন্থী। এই ধরনের অনেক দৃষ্টান্ত কিন্তু আছে, সেগুলো আমাদের প্রতিবাদে উপস্থাপনের মধ্যে আছে। একটু কাইন্ডলি দেখবেন নেবেন। ধন্যবাদ। আমার নাম আদিত্য মামুন, আমি 21 টেলিভিশনে কাজ করি। এর আগেও আপনি বলেছিলেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কিছুই ভেস্তে গিয়েছে নির্বাচিত কিংবা রাজনৈতিক দলের সরকারগুলির আমলেও, এখনো তাই হচ্ছে। আপনি দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার। আপনি নিজে যখন এই কমিশনে কাজ করেছেন কিংবা সার্বিকভাবে পর্যালোচনা করেছেন, তখন আপনার সেই অবস্থানটা অটুট ছিল। কিন্তু এখন এই যে আপনি 11টি কমিশন সহ অন্যান্য যে অধ্যাদেশগুলির নেতিবাচক দিকগুলি সামনে আনলেন, আপনি কি সরকারের পক্ষ থেকে কিংবা অন্তর্ঘাতমূলক সেই সমস্ত অপশক্তির পক্ষ থেকে কোনো চাপের মুখোমুখি হবেন কিনা ব্যক্তিগতভাবে এটা জানার আছে? এটা ভবিষ্যৎ সম্পর্কে তো বলতে পারবো না, তো অনেকে নাখোশের শিকার হবো সেটা এবং হয়েছে ইতিমধ্যে, এটুকু বলতে পারি আপনাকে। ইতিমধ্যে যতটুকু আমার ভূমিকা আপনারা দেখেছেন, আমাদের ভূমিকাটা একটু বুঝতে হবে। আমাদের ভূমিকা সরকারকে সহায়তা করা, সরকারের ইতিবাচক দিকের স্বীকৃতি দেয়া, সম্মান করা, উৎসাহিত করা, এট দ্য সেম টাইম ব্যর্থতাগুলোকে আমার চিহ্নিত করা, ঘাটতিগুলোকে চিহ্নিত করা। সেখানে কোনো ঘাটতি আমরা করিনি, কোনোদিনই করি না, এখনো করি, আজকেও করছি না, ভবিষ্যতে করবো না। এই কারণে বিরাগ ভাজন হওয়াটা টিআইবির কার্যক্রমের বা ব্যক্তিগতভাবে আমার কার্যক্রমের একটা পেশাগত বিড়ম্বনা ছাড়া আমি কিছু দেখি না। এটি আমাদের অব্যাহত থাকবে, এটি আনফর্চুনেটলি এটি বাস্তবতা, কিন্তু এটাকে আমরা স্বীকার করে নিব না। আমার নাম সাবিহা, আমি এএফপিতে কাজ করি। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, আপনি বললেন যে অনেক ক্ষেত্রেই সরকার আসলে সারেন্ডার করেছে, সরকার সারেন্ডার করলো কেন? একই প্রশ্ন আমারও। সরকারের এখানে আসলে ইয়েটা কি ছিল, দুর্বলতাটা কি ছিল, যে কারণে সরকার নথি স্বীকার করেছে একটা এই সব কিছুতে? এই প্রশ্নের একেবারে স্পেসিফিক উত্তর আমার কাছে নেই। তার কারণ হচ্ছে আমি তো সরকারের অভ্যন্তরে কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় সেটা জানি না, আমার সেই অভিজ্ঞতা নেই। কিন্তু আমি যেটা দেখি, পর্যবেক্ষণ যেটুকু করি, এবং বিশেষ করে গত 1.5 বছরে যেটুকু, বিশেষ করে যেহেতু আমাদের সুযোগ ছিল একটু কাছে থেকে দেখার, অংশ হিসাবে নয়, যে আমি যে প্রক্রিয়াগুলো, যে দৃষ্টান্তগুলো দিলাম তার অংশ হিসাবে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ নামে একটা কর্তৃপক্ষ আছে বাংলাদেশে, কিন্তু এই কর্তৃপক্ষের তুলনায় আসলে অপারেশনালি কর্তৃপক্ষ কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। আনফর্চুনেটলি এটা আমার ধারণা হয়েছে। এটি ডিসাইড করে আমলাতন্ত্রের ভিতরে যেটা ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে, যাবে না, এটি তারা নির্ধারণ করে দেয়। এর মধ্যে কিন্তু আবার শুধু তাদের যে গোষ্ঠী স্বার্থ সেটাই নয়, তাদের যারা রাজনৈতিক বা মানে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে একাংশের যে স্বার্থ, সেটার প্রতিফলন ঘটে সুরক্ষা করার জন্য। উদাহরণস্বরূপ দুদক কার্যকর হোক, এটার জন্য যেই সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরামর্শটি, সুপারিশটি, সেটি কেন সেগুলো কেন রাখা হচ্ছে না? এর কারণটা হচ্ছে যে এর ফলে যদি বাস্তবে শুধু দুদক কার্যকর হয়, তাহলে যেটা হবে, বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। তাই এখন বাংলাদেশের রাজনৈতিক নীতি বা সরকারি দুর্নীতি বা আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা, সেই শক্তিটা কিন্তু সিদ্ধান্ত করে দেয় যে এটি রাখা যাবে, এটা রাখা যাবে না। অর্থাৎ অনেক সময় আমরা বসের চেয়ে সাবঅর্ডিনেট ইজ মোর পাওয়ারফুল। এই ক্ষেত্রে আমার উপদেষ্টাদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ বা মন্ত্রীদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ অনেক সময় এই যে গিভ অ্যান্ড টেকের কারণে, কলিউশনের কারণে ওরা আপার হ্যান্ড নেয়, প্রিভেইল করে, এবং সেটাই ঘটেছে। আমি জাফর, বাংলা নিউজে কাজ করি, আমি বাংলাদেশ 24। আচ্ছা, আমি এই উপস্থাপনার 17 নম্বর বক্সটাতে, বক্সের 3 নম্বর প্যারাটাতে আমি একটু আপনার দৃষ্টি নিবন্ধন করছি। এখানে বলা হয়েছে সংস্কার প্রতিরোধক মহলের কাছে সরকার আত্মসমর্পণ করেছে। সব বাক্যটা একটু লম্বা করে বলা হয়েছে, আমি সংক্ষেপ করে বললাম।
এটা কি স্যার তাহলে সরকারের চেয়ে সরকারের সাবঅর্ডিনেট যে বড় হয়ে আছে তার কাছে তার জন্যই আত্মসমর্পণ করেছে, বিষয়টা কি এমন স্যার? সাবঅর্ডিনেট মানে সচিব বা আমলাতন্ত্রের যে কথাটা বলছে। এতক্ষণ যেটা বললাম আগের প্রশ্নেরই আসলে অনেকটা একাংশে মানে যে জবাব সেটার পুনরাবৃত্তি। আমি আরেকটু ডিটেল যদি বলি, একটি পর্যায়ে আমার সুযোগ হয়েছিল সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা সংস্কার ভবিষ্যৎ নিয়ে। তখনও ঐকমত্য কমিশন মাত্র গঠিত হয়েছে, কাজ হচ্ছে। এই প্রশ্নটা তখন আমার মনে উত্থাপিত হয়েছিল, সে পর্যন্ত যে আমাদের পুরো জাতি সংস্কার চায়। এটা আমি জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুরো রাষ্ট্র সংস্কার চায়, সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনে অংশগ্রহণকারী শক্তি সবাই, এমনকি রাজনৈতিক দলগুলো সবাই, আমলাতন্ত্র সবাই। কিন্তু তারপরেও যে কোনো সংস্কার প্রক্রিয়া যেন ইতিবাচক বা যারা প্রত্যাশী তাদের পাশাপাশি যারা বিরোধী এই শক্তি আছে, এই মহল আছে, এই বাস্তবতাটা বিবেচনায় করা হচ্ছে কিনা বা করে সেটা ম্যাপিং করে বা পর্যাপ্ত বিশ্লেষণ করে সেই প্রতিকূলতা প্রতিরোধের উপায় অবলম্বন করা হবে কিনা সেই প্রশ্নের উত্তর আমি পাইনি। অর্থাৎ এটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা অকার্যকরতার কারণে, অক্ষমতার কারণেই হোক, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেটারই প্রতিফল আমরা আজকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে সহকারে শোনার জন্য।